কাণ্ডের রোম আচ্ছা, গুরুত্বপূর্ণ। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও আসলে এখানেই দুটো ভিন্ন জীবনযাত্রার গল্পের শুরু। এই রোমগুলো, যাদের আমরা ট্রাইকম বলি, এরা অনেকটা বর্মের মতো কাজ করে। বর্মের মতো? হ্যাঁ, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচায়, আবার প্রস্বেধনের হার কমিয়ে দিয়ে জল ধরে রাখতেও সাহায্য করে। দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা দীর্ঘজীবী হয়, তাদের জন্য এই অতিরিক্ত সুরক্ষাটা খুব দরকারি। ঠিক। অন্যদিকে অনেক একবীজপত্রী উদ্ভিদ, যেমন ধরুন ধান বা গম, তাদের জীবনচক্র খুব ছোট। তারা হয়তো দ্রুত বেড়ে ওঠা আর বংশবৃদ্ধির দিকেই সমস্ত শক্তি নিয়োগ করে। এই ধরনের বর্ম তৈরির পেছনে শক্তি খরচ করে না আর কি। তার মানে একজন দীর্ঘমেয়াদী পরিকল্পনাকারী আর অন্যজন স্বল্পমেয়াদী দৌড়বিদ। বেশ মজার তো। একদম। তাহলে এই বাইরের আবরণের ঠিক নিচে, মানে সাপোর্ট স্ট্রাকচার বা কাঠামোতে কি পার্থক্য? ঝড় বাতাসে টিকে থাকতে হলে তো একটা মজবুত ফ্রেম দরকার। এখানে আমরা প্রকৃতির দুটো ভিন্ন কৌশলের প্রথম দুর্দান্ত উদাহরণ দেখতে পাই। দ্বিবীজপত্রী কাণ্ডের ত্বকের ঠিক নিচের স্তর, অর্থাৎ অধঃত্বক, কোলেনকাইমা নামের এক ধরনের জীবন্ত কোষ দিয়ে তৈরি। কোলেনকাইমা? হ্যাঁ, ভাবুন তো, একটা তরুণ গাছের ডালকে ঝড় বাতাসে টিকে থাকতে হলে কি দরকার? লোহার মতো শক্ত হলে তো মট করে ভেঙে যাবে, তাই না? ঠিক। তাই দ্বিবীজপত্রী গাছেরা এই কোলেনকাইমা ব্যবহার করে, যে একটা নমনীয় ফ্রেমের মতো কাজ করে। গাছের ডালকে বাঁকতে সাহায্য করে, কিন্তু ভাঙতে দেয় না। এটা অনেকটা জীবন্ত স্থিতিস্থাপক প্লাস্টিকের মতো। বাহ, দারুণ উপমা। তাহলে একবীজপত্রীরা কি করে? তারাও কি একই রকম নমনীয় ফ্রেম ব্যবহার করে? না, এখানেই তো মজাটা। একবীজপত্রীরা ঠিক তার উল্টো পথে হাঁটে। তাদের অধঃত্বক তৈরি হয় স্ক্লেরেনকাইমা নামের কোষ দিয়ে। স্ক্লেরেনকাইমা? এই কোষগুলো মৃত এবং লিগনিন জমে ভীষণ শক্ত, অনেকটা কংক্রিটের পিলারের মতো। এরা উদ্ভিদকে দৃঢ়তা দেয়, নমনীয়তা নয়। তাই আপনি যখন একটা শুকনো ভুট্টার ডাঁটা ভাঙতে যাবেন, দেখবেন সেটা বেঁকে না গিয়ে পট করে ভেঙে যায়। কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায়। বাঁশ গাছ তো একবীজপত্রী, কিন্তু সেটা তো ভীষণ নমনীয়। ঝড়ে হেলে পড়ে কিন্তু ভাঙে না। এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা তো স্ক্লেরেনকাইমা দৃঢ়তার তত্ত্বের সাথে মিলছে না। খুব ভালো একটা প্রশ্ন। এটাই প্রমাণ করে যে প্রকৃতি কোনো একটা নির্দিষ্ট নিয়মে বাধা থাকে না। বাঁশের ক্ষেত্রে তার অধঃত্বকের কোষগুলো অবশ্যই স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, যা তাকে দৃঢ়তা দেয়। কিন্তু কিন্তু বাঁশের পুরো গঠনটাই অন্যরকম। তার কাণ্ডটা ভেতর থেকে ফাঁপা। এই ফাঁপা গঠনটাই তাকে অবিশ্বাস্য নমনীয়তা দেয়। অনেকটা ফাঁপা লোহার পাইপের মতো, যা নিরেট লোহার দণ্ডের চেয়ে বেশি বাঁকতে পারে। ও আচ্ছা। সুতরাং এখানে কোষীয় স্তরের দৃঢ়তা আর কাঠামোগত ডিজাইনের নমনীয়তা একসাথে কাজ করছে। অসাধারণ। তার মানে বাইরের স্তরেই এত পার্থক্য। এই বর্মের নিচে কি আছে? ভেতরের গঠন কি একই রকম, নাকি সেখানেও এই ভিন্নতার ছাপ রয়েছে? ছাপ তো বটেই, বরং বলা যায় ভেতরের জগৎটা আরও বেশি আলাদা। আমরা যদি কর্টেক্স অঞ্চলের দিকে তাকাই, দেখব দ্বিবীজপত্রী কাণ্ড যেন একটা বহুতল ভবন, যেখানে প্রত্যেকটা তলার কাজ আলাদা। এর কর্টেক্সকে অধঃত্বক, সাধারণ কর্টেক্স এবং অন্তঃত্বক, এই রকম কয়েকটি সুস্পষ্ট অঞ্চলে ভাগ করা যায়। কিন্তু একবীজপত্রী কাণ্ড পুরোটাই যেন একটা বড় হলরুম, যেখানে কোনো ভাগাভাগি নেই। কোনো ভাগাভাগি নেই? না, অধঃত্বকের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত পুরোটাই প্রায় একই রকম দেখতে গ্রাউন্ড টিস্যু। একটা সুসংগঠিত অফিস বিল্ডিং আর একটা বিশাল হলরুম, এই সংগঠনের পার্থক্যের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই আছে। দ্বিবীজপত্রীর এই সুসংগঠিত কাঠামোর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল পরিচক্র বা পেরিসাইকেল। পেরিসাইকেল? এটা ভাস্কুলার টিস্যুর ঠিক বাইরে একটা স্তরের মতো থাকে। এর কাজটা কিন্তু মারাত্মক। ধরুন একটা বড় আম গাছ, তার মূল মাটির গভীরে আর চারপাশে ছড়িয়ে পড়ে, গাছটাকে ধরে রাখে। এই যে নতুন নতুন পার্শ্বীয় মূল তৈরি হয়, তার সংকেতটা কিন্তু আসে ওই পরিচক্র থেকেই। তাই নাকি? শুধু তাই নয়, কাণ্ড মোটা হওয়ার প্রক্রিয়াতেও এর ভূমিকা আছে। এখন ভাবুন, একবীজপত্রী যেমন ধান বা ভুট্টা, এই স্তরটাই নেই। পরিচক্র নেই? তার মানে তাদের নতুন করে পাশ থেকে মূল গজানোর ক্ষমতা সীমিত। আর এ কারণেই কি তাদের মূলগুলো সাধারণত গুচ্ছমূল হয় আর মাটির খুব গভীরে যায় না? একদম ঠিক ধরেছেন। পরিচক্র না থাকার ফলটা সুদূরপ্রসারী। এটা তাদের মূলের গঠনকে প্রভাবিত করে, তাদের কাণ্ড মোটা হওয়ার ক্ষমতাকে সীমিত করে দেয়। এক কথায়, এই একটা স্তরের অনুপস্থিতি তাদের বিশাল বৃক্ষ হতে দেয় না। ওয়াও! এখানেই দ্বিবীজপত্রীর ধীরে ধীরে সাম্রাজ্য গড়ার কৌশলটা স্পষ্ট হয়ে ওঠে। তার কাছে ভবিষ্যতের প্রসারণের জন্য সব রকম ব্যবস্থা মজুদ আছে।
নির্ভর করছে একটা উদ্ভিদ মহীরুহ হবে নাকি শস্য হয়ে থাকবে? আচ্ছা, এই যে ভেতরের সংগঠনের কথা হলো, এবার আসা যাক পরিবহন ব্যবস্থার দিকে। মানে যে পাইপলাইন দিয়ে জল আর খাবার চলাচল করে, সেখানেও কি একই রকম নাটকীয় পার্থক্য? নাটকীয় বললেও কম বলা হয়। এখানেই আমরা দুটি ভিন্ন প্রকৌশলের মূল নকশা দেখতে পাই। দ্বিবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছগুলো একটা নির্দিষ্ট বৃত্ত বা আংটির মতো করে সাজানো থাকে। আংটির মতো? হ্যাঁ, ভাবুন একজন নগর পরিকল্পনাবিদ যেন ভবিষ্যতের শহর বড় করার কথা মাথায় রেখে খুব সুন্দর করে একটা রিং রোড তৈরি করেছে। রিং রোড, দারুণ বলেছেন। আর একবীজপত্রীর ক্ষেত্রে একবীজপত্রীর কাণ্ড দেখলে মনে হবে সেখানে কোনো পরিকল্পনাবিদ ছিলেন না। ভাস্কুলার বান্ডেলগুলো কোনো নিয়ম না মেনে পুরো জায়গাটায় এলোমেলোভাবে বা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এলোমেলোভাবে, অনেকটা দক্ষ কুরিয়ার সার্ভিসের মতো, যে দ্রুত মালপত্র পৌঁছে দেওয়ার জন্য শহরের ভেতর দিয়ে এলোমেলো কিন্তু কার্যকারী অসংখ্য রাস্তা তৈরি করেছে, কোনো রিং রোডের ধার ধারেনি। কিন্তু কেন? বিবর্তন কেন এমন দুটো ভিন্ন নকশা তৈরি করল? এলোমেলোভাবে ছড়ানোর সুবিধাটা কি? এরও খুব গুরুত্বপূর্ণ সুবিধা আছে। প্রথমত, এই ছড়ানো ছিটানো ভ্যাসকুলার বান্ডলগুলো, বিশেষ করে যখন সেগুলো স্ক্লেরেনকাইমা কোষের আবরণ বা বান্ডল শীত দিয়ে ঢাকা থাকে, তখন পুরো কাণ্ডকে একটা অবিশ্বাস্য দৃঢ়তা দেয়। আচ্ছা। অনেকটা কনক্রিটের ভেতরে থাকা লোহার রডের জালের মতো। দ্বিতীয়ত, কোনো পোকা বা আঘাতে যদি কাণ্ডের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও পুরো পরিবহন ব্যবস্থাটা বিকল হয়ে যায় না, কারণ পাইপলাইনগুলো চারিদিকে ছড়ানো। ওহ, এটা তো একটা বড় সুবিধা। কিন্তু দ্বিবীজপত্রের ক্ষেত্রে ওই রিং রোডে যদি বড় কোনো ক্ষতি হয়, তাহলে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। অর্থাৎ দ্বিবীজপত্রী নকশাটার বৃদ্ধির জন্য ভালো, আর একবীজপত্রী নকশাটা টিকে থাকার জন্য এবং দৃঢ়তার জন্য। কিন্তু তালিকায় মুক্ত আর বদ্ধ ভাস্কুলার ব্যান্ডেলের কথা বলা আছে। মুক্ত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মুক্ত বা ওপেন প্রকৃতির মানে হল জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যামডিয়াম নামে এক বিশেষ ধরনের কোষস্তর থাকে। ক্যাম্বিয়াম। এই ক্যামবিয়ামকে আপনি একটা নির্মাণকারী দল বা কনস্ট্রাকশন ক্রু হিসেবে ভাবতে পারেন। এই দলের কাজ হল ক্রমাগত বিভাজিত হয়ে নতুন নতুন জাইলেম আর ফ্লোয়েম কোষ তৈরি করা। ও আচ্ছা। ফলে কাণ্ডটা প্রতি বছর একটু একটু করে মোটা হতে থাকে। গাছের গুড়িতে যে বর্ষবলয় বা গ্রোথ রিংস দেখা যায়, তাই ক্যামবিয়ামেরই কীর্তি। তার মানে এই ক্যাম্বিয়াম থাকা বা না থাকার উপরেই নির্ভর করছে একটা গাছ ভবিষ্যতে মোটা হবে কিনা। বিষয়টা তো তাহলে অমচন গুরুত্বপূর্ণ। ঠিক তাই। আর একবীজপত্রীর ভাস্কুলার বান্ডেল হল বদ্ধ বা ক্লোজড, কারণ সেখানে এই ক্যামবিয়াম বা নির্মাণকারী দল থাকেই না। থাকেই না। না, তাই এদের কাণ্ডর জন্মের সময় যতটা চড়া থাকে, সারা জীবন প্রায় ততটাই থাকে। লম্বায় বাড়ে কিন্তু মোটা হয় না। নারকেল বা তালগাছকে দেখবেন নিচ থেকে ওপর পর্যন্ত প্রায় একই রকম মোটা, কারণ তাদের প্রস্থে বাড়ার কোনো উপায় নেই। অবিশ্বাস্য। তাহলে মুক্ত আর বদ্ধ শব্দ দুটি শুধু গঠন নয়, তাদের ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনাকেও নির্দেশ করছে। আচ্ছা, তালিকায় জাইলেম কলার গঠন নিয়েও কিছু বলা আছে? যেমন একবীজপত্রীর জাইলেম নাকি ইংরেজি ওয়াই বা ভি অক্ষরের মতো দেখতে হয়, আর তাতে জাইলেম প্যারেনকাইমা থাকে না। এটা আবার কি? হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। জাইলেম প্যারেনকাইমা হল এক ধরনের জীবন্ত কোষ, যা জাইলেমের সাথে থাকে। এর প্রধান কাজ দুটো: খাবার সঞ্চয় করে রাখা আর পাশাপাশি জল পরিবহনে সাহায্য করা। আচ্ছা। দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা বছরের পর বছর বেঁচে থাকে, তাদের জন্য এই সঞ্চয়টা খুব দরকারি, অনেকে আমাদের ব্যাংকে জমানো টাকার মতো। আর একবীজপত্রের কাণ্ডে এই প্যারেনকাইমা নেই, তার মানে ওদের কোনো সেভিংস অ্যাকাউন্ট নেই। এটা তো একটা বড় ঝুঁকি মনে হচ্ছে। ঝুঁকি, কিন্তু এটা তাদের জীবন দর্শনের সাথে একেবারে মানানসই। একবীজপত্রীরা বর্তমানে বাঁচো নীতিতে বিশ্বাসী। হা, ইন্টারেস্টিং। তারা দ্রুত বাড়ে, দ্রুত ফসল ফলায় এবং তাদের জীবনচক্র শেষ করে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের তাদের প্রয়োজন হয় না। তারা যা শক্তি পায় পুরোটাই বর্তমানের বৃদ্ধিতে খরচ করে দেয়। তাই তাদের পরিবহন ব্যবস্থায় কোনো গুদামঘর বা প্যারেনকাইমার জায়গা নেই। বাহ! এটা পুরোপুরি একটা ট্রেড অফ, দীর্ঘায়ু আর সঞ্চয়ের বদলে দ্রুত বৃদ্ধি আর কার্যকারিতা। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা কাণ্ডের ত্বক, ভেতরের গঠন, পরিবহন ব্যবস্থা সবই দেখলাম। এবার একদম কেন্দ্রে যাওয়া যাক। কাণ্ডের একেবারে মাঝখানে কি আছে? দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কাণ্ডের কেন্দ্রে একটা সুস্পষ্ট বড় আকারের মজ্জা বা পিথ থাকে।
এটা মূলত প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি এবং এটা হলো উদ্ভিদের কেন্দ্রীয় গুদামঘর বা সেন্ট্রাল স্টোরেজ ওয়্যারহাউস। কেন্দ্রীয় গুদামঘর। আর এই গুদাম থেকে বিভিন্ন দিকে মালপত্র পাঠানোর জন্য মজ্জারশ্মি বা পিথরে নামের কিছু করিডোর থাকে, যেগুলো কেন্দ্র থেকে পরিধির দিকে ছড়িয়ে যায়। একটা কেন্দ্রীয় গুদাম আর করিডোর ব্যবস্থা, খুব সংগঠিত ব্যাপার। আর একবীজপত্রের ক্ষেত্রে যার সবকিছুই ছড়ানো ছিটানো, তার কেন্দ্রটা কেমন? আপনি নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন। যেহেতু তাদের ভ্যাসকুলার বান্ডলগুলোই সারা কাণ্ডে ছড়িয়ে আছে, তাই তাদের আলাদা করে কোনো কেন্দ্রীয় মজ্জা বা মজ্জারশ্মি তৈরিই হয় না। ও, তাদের ক্ষেত্রে যে অবিচ্ছিন্ন গ্রাউন্ড টিস্যুর কথা আমরা আগে বলছিলাম, সেটাই কেন্দ্রের অংশ। আলাদা করে একে শনাক্ত করা যায় না। অনেকটা একটা আধুনিক ওপেন প্ল্যান অফিসের মতো, যেখানে কোনো কেন্দ্রীয় ক্যাবিন নেই, সবাই একই বড় জায়গায় কাজ করছে।